আই এম গোয়িং টু রেকর্ড ক্লাস। আজকের এই ক্লাসটিতে আমি ভার্ব নিয়ে আলোচনা করব, ভার্ব সম্পর্কে কথা বলবো। ইংলিশ ল্যাঙ্গুয়েজে এই ভার্বের প্রভাব কতটা গুরুত্বপূর্ণ আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব। তো তার আগে এখানে কিছু বিষয় আছে, এইটা আমি একটু পড়ি, আপনারা একটু দেখেন, তারপর আমি আমার মতো করে এই বিষয়টিকে আলোচনা করছি বা ডিসকাস করছি আপনাদের সামনে। দেখেন কি বলছে। আ ভার্ব ইজ আ ওয়ার্ড অর আ গ্রুপ অফ ওয়ার্ডস that is used to describe an action, state or occurrence. I mean, সহজ কথায় কি জানেন, verb is a word, ভার্ব একটা শব্দ that denotes being, having or doing something, যেটা কোনো কিছু করা, হওয়া, থাকা, খাওয়া, চলা, লেখা, বলা বোঝায়, সেটাই ভার্ব। কাজ করা বোঝায় সহজ কথায়, অ্যাকশন দেয় ভার্ব। ইংলিশ ল্যাঙ্গুয়েজে একটা সেন্টেন্স বা বাক্যে সাবজেক্টের পরে বসে থাকে। কোথায় বসে? সাবজেক্টের পরে। এই ভার্বের বিভিন্ন ফর্ম আছে, যেটা নিয়ে আমি আগে আপনাদের ফ্রি ক্লাসগুলোতে কথা বলছি। এই ভার্বের ফর্মের চেঞ্জের মাধ্যমে, পরিবর্তনের মাধ্যমে ইংলিশে কথার কালের বা সময়ের পরিবর্তন হয়ে থাকে। এই বিষয়গুলো আমি আপনাদেরকে বলেছিলাম। তো এই ভার্বটা কিভাবে কাজ করে একটা বাক্যে, যেমন আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল পার্টস অফ স্পিচ কয় প্রকার? 8 প্রকার। কি কি? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এই 8 প্রকার পার্টস অফ স্পিচের ভিতর সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট বা জিস্ট, যেটা যেটা না হলে নয়, সেটা হচ্ছে ভার্ব। ভার্ব ছাড়া ইংলিশে কোনো সেন্টেন্স বা বাক্য তৈরি করা যায় না। এবার একটা বাক্যের শুরুতে সাবজেক্ট থাকে, আর শেষে অবজেক্ট থাকে বা এক্সটেনশন যাই বলে না কেন। শুরুর যে সাবজেক্টের জায়গাটা, সেখানে নাউন বা প্রোনাউন থাকে। অবজেক্টের যে জায়গাটা, সেখানেও মোস্ট অফ দ্য টাইম নাউন বা প্রোনাউন থাকে। আর সাবজেক্টের পরেই থাকে ভার্ব। মানে একটা বাক্যের মেইন অংশ, মেইন পার্ট বা ওয়ার্ড, ভোক্যাবুলারি, পার্টস অফ স্পিচ, আপনি যেটাই বলেন না কেন, সেটা হচ্ছে নাউন, প্রোনাউন এবং ভার্ব। এই তিনটা হচ্ছে জিস্ট বা ফান্ডামেন্টাল। এটা বাদ দিলে সেন্টেন্স হয় না। এই নাউন, প্রোনাউন এবং ভার্বকে মডিফাই করে অন্যান্য যে 5টি পার্টস অফ স্পিচ আছে সেগুলো। যেমন নাউন প্রোনাউনকে মডিফাই করে অ্যাজেক্টিভ। অ্যাজেক্টিভ কি করে? নাউন প্রোনাউন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেয়। ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব। ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় অ্যাডভার্ব। প্রেপোজিশনও নাউন প্রোনাউনকে নিয়ে কাজ করে। কনজাংশন, ইন্টারজেকশন এটা জাস্ট আলাদা একটা পার্ট। হ্যাঁ, কনজাংশন আলাদা দুইটা সেন্টেন্স, ক্লজ বা ফ্রেজকে কানেক্ট করে বা জোড়া লাগায়, এরকম। মানে মেইনলি সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ভার্ব। আপনার একটা বাক্যে নাউন প্রোনাউন না থাকলেও শুধু ভার্ব যদি থাকে, সেটা বাক্য হয়ে যায়। যেমন আমি যদি আপনাকে বলি যে ইট, ইএটি, ইট, এরপর একটা ফুল স্টপ দিলাম। এই ইট মানে কিন্তু খাওয়া না। এর মানে কি জানেন? খাও, 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 গো, যাও। অর্থাৎ কাজ করা শুরু করে দিয়েছে, অ্যাকশন দিচ্ছে, এটা ভার্ব। অর্থাৎ এটা এই একটা ওয়ার্ডই একটা সেন্টেন্স। হ্যাঁ, এটা কি? এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, সাবজেক্ট নেই, সাবজেক্ট উজ্জ্ব আছে। তো বিষয়টা হচ্ছে এরকম, ভার্ব সব থেকে গুরুত্বপূর্ণ পার্টস অফ স্পিচ। ভার্ব ছাড়া একটা সেন্টেন্স বা বাক্য তৈরি করা যায় না। হ্যাঁ, এখন দেখেন এখানে বলছে যে রোল অফ ভার্ব ইন আ সেন্টেন্স, এভরি কমপ্লিট সেন্টেন্সেস মাস্ট হ্যাভ আ ভার্ব। মানে প্রত্যেকটা কমপ্লিট সেন্টেন্স বা বাক্যের অবশ্যই একটা ভার্ব থাকবে। এই ভার্বগুলোর বিভিন্ন রোল থাকতে পারে, যেমন অ্যাকশন ভার্ব, স্টেট ভার্ব, অকারেন্স রিলেটেড ভার্ব। হ্যাঁ, অ্যাকশন ভার্ব মানে কি? যেটা কাজ করা বোঝায়। রিড, ডু, ওয়াক, ব্রিং, রান। হ্যাঁ, এরপর দেখেন ভার্ব সাবজেক্টের পরে বসে। এই ভার্বের বিভিন্ন ফাংশন আছে, কাইন্ডস অফ ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব, হ্যাঁ, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। এগুলোর হয়তো আপনার নাম শুনছেন, মডাল ভার্ব, সেমি মডাল ভার্ব। হ্যাঁ, কিন্তু নন ফাইনাইট ভার্বের ভিতরে আবার জেরান্ড, ইনফিনিটিভ, পার্টিসিপল আছে। এগুলো মূলত কি আমাদের দেখতে হবে। আপনারা অনেকেই নাম শুনছেন, বাট প্র্যাকটিক্যাল ব্যবহারটা জানেন না। এই প্র্যাকটিক্যাল ব্যবহারটা জানতে হবে। এই জায়গায় এদের ফাংশনটা ক্লিয়ার করতে হবে। তো যেটা বলছি, ভার্ব দরকার। যারা ইংলিশে ভোকাবুলারিতে দুর্বল, অলওয়েজ ভার্ব রিলেটেড ভোকাবুলারি পড়তে হবে বা ডেভেলপ করতে হবে। যার যত বেশি ভার্ব সম্পর্কে কনসেপ্ট থাকে, ভার্ব সম্পর্কে ধারণা থাকে, ভার্ব যে ভালো জানে বা বোঝে, সে তত দ্রুত সেন্টেন্স তৈরি করতে অভ্যস্ত হয়ে যায় বা তৈরি করতে পারে, লিখতে পারে বা বলতে পারে। ভার্ব আমাদের জানতে হবে। এখন এই যে যেমন আমার এখানে 200টা ভার্ব আছে, আপনাদের ফ্রি ক্লাস আমি একবার এগুলো পাঠিয়েছিলাম, পেইড কোর্সেও আমি পাঠিয়ে দিব আপনাদের। এই যে 100 এক্সাম্পল অফ রেগুলার ভার্ব, এই ভার্বগুলো আবার দুই ভাবে হয়। একটা হচ্ছে রেগুলার ভার্ব বা উইক ভার্ব, আর একটা হচ্ছে ইরেগুলার ভার্ব বা স্ট্রং ভার্ব। এইভাবে এই ভার্বগুলো তৈরি হয়ে থাকে। জাস্ট একটু ওয়েট করেন।
আচ্ছা, তো একটু দেখেন, ভার্ব প্রধানত দুই প্রকার। একটা হচ্ছে রেগুলার বা উইক ভার্ব, একটা হচ্ছে ইরেগুলার বা স্ট্রং ভার্ব। মানে যে ভার্বের দুইটা বা তিনটা ফর্ম ডিফারেন্ট থাকে, আলাদা থাকে, সেগুলোকে স্ট্রং বা ইরেগুলার ভার্ব বলে। যেমন ডু, ডিড, ডান, ড্র, ডিউ, ড্রন, তিনটা ফর্মই ডিফারেন্ট না? ড্রিম, 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 ড্রিঙ্ক, ড্রাঙ্ক, ড্রাঙ্ক। সো এই যে দেখেন, DRAN কে DRUN কে, ড্রাইভ, ড্রোভ, ড্রিভেন, দেখছেন? সো এই ভার্বগুলোকে মূলত কি ভার্ব বলা হয়? ইরেগুলার বা স্ট্রং ভার্ব। আর যে ভার্বগুলো তুলনামূলক সহজ, সেই ভার্বগুলোকে রেগুলার বা উইক ভার্ব বলে। অর্থাৎ দুইটা বা তিনটা ফর্ম সেম থাকে। এটা হচ্ছে বিষয়। এখন এইখানে মোস্ট ইম্পর্টেন্ট 200 ভার্ব আছে, যেগুলো আমরা আমাদের ডে টু ডে লাইফে বাংলা ইউজ করি, বাট ইংলিশে ব্যবহার করতে অভ্যস্ত নই বা শব্দার্থ না জানার কারণে পারি না। এটা আমার যে লেখা বইটা আছে, স্পিক ইংলিশ উইথ সোনামুখ, ওই বইয়ের 7 বা 8, অষ্টম অধ্যায়, চ্যাপ্টার নাম্বার 8, এই ভার্বের ফর্মগুলো দেওয়া আছে। এছাড়াও আমার যে বইটা, আপনারা অনেকেই বই নিয়েছেন, আজকে হয়তো অনেকে হাতে পেয়েছেন, আমি জানি, কারণ আপনারা অর্ডার করছিলেন, সেটা চলে গেছে আজকে অনেকের কাছে যাওয়ার কথা। এই যে আমার যে স্পিক ইংলিশ উইথ সোনামুখ, এই বইটাতে আমি আপনাদেরকে একটু বলি। এই যে বলছি না যে ভার্ব হচ্ছে যেটা কাজ করা বোঝায়। এখন এই কাজ করার তো বিভিন্ন ধরন আছে। যেমন আমি ভাত খাচ্ছি, আই এম ইটিং রাইস, এখানে একটা অ্যাকশন দিচ্ছে। কিন্তু আমি যদি বলি আমি তোমাকে ভালোবাসি, এটা কি কোনো অ্যাকশন দেয়? আই লাভ ইউ, এটা অ্যাকশন দেয় না, এটা স্টেট একটা সিচুয়েশনকে ইন্ডিকেট করে। তো এই ভার্ব যখন আপনি পড়বেন বা ভার্ব রিলেটেড ভোকাবুলারি যখন আপনি পড়বেন, আপনাকে এই বিষয়গুলো বুঝতে হবে। যেমন চ্যাপ্টার 32, আপনারা যদি আমার বইয়ের 32 নম্বর চ্যাপ্টারে যান, 189 পেজ, আমি একটু যাই, আপনাদেরকে আমি বুঝিয়ে বলি। 189, জাস্ট, হ্যাঁ, এখানে আপনারা কিছু ভোকাবুলারি দেখবেন, বিশেষ করে ফার্স্টেই ভার্ব রিলেটেড ভোকাবুলারি আছে। এই ভার্ব রিলেটেড ভোকাবুলারি গুলোর যে ক্লাসিফিকেশন, যেমন কমন অ্যাকশন ভার্ব, ইট, ড্রিঙ্ক, স্লিপ, স্পিক, ওয়াক, রান, সিট, স্ট্যান্ড। আবার বলছে ডেইলি লাইফ ভার্বস, অর্থাৎ ডে টু ডে লাইফে আমরা আমাদের কাজ বাজের ক্ষেত্রে যে ভার্বগুলো ব্যবহার করি, বলছে ব্রাশ, ব্যাথ, ড্রেস, ড্রাইভ, রাইড, ওয়েট, ক্যারি। ফিজিক্যাল স্টেট ভার্ব, হেলথ অ্যান্ড বডি রিলেটেড ভার্ব, যেমন ব্রেথ, কফ, স্নিজ, ফিল পেইন, এক্সারসাইজ, হিল। হ্যাঁ, ক্রিয়েটিভ অ্যান্ড আর্টিস্টিক ভার্ব, পেইন্ট, কম্পোজ, ডিজাইন। সো কুকিং অ্যান্ড ফুড ভার্ব, শপিং অ্যান্ড বাইং রিলেটেড ভার্ব, অর্থাৎ শপিং করতে গেলে কোন ধরনের ভার্বগুলো আমরা ব্যবহার করি। ট্রাভেল অ্যান্ড ডিরেকশন রিলেটেড ভার্ব। সো এখানে এইভাবে আলাদা আলাদা করে কিছু বিষয় দেওয়া আছে। ভার্ব ফর কমিউনিকেশন, সেই, টেল, অ্যাক্স, অ্যান্সার, কল, লিসেন, হিয়ার, টক। ভার্ব রিলেটেড টু নেচার, ইমোশন অ্যান্ড রিয়েকশন। সো এখানে মোস্ট ইম্পর্টেন্ট কিছু ভার্ব আছে যেগুলো আমরা অ্যাজ ইউজুয়াল ব্যবহার করি, সেটা আমি আবার আলাদা করে ক্লাসিফাইড করে দিয়েছি। আচ্ছা, যাই হোক, তো এটা আপনারা এখান থেকেও যদি একটু দেখেন। আর যেটা বললাম প্রথমে, যে 200টা ভার্ব দেখালাম, এই 200টা ভার্ব যদি কোনোভাবে ডেভেলপ করতে পারেন, রেগুলার 10টা বা 15টা ভার্ব আপনি পড়েন, ফর্ম সহ, বাংলা অর্থ সহ, আপনি ইংলিশে খুব কম সময়ের ভিতর কথা বলতে পারবেন। ভার্ব রিলেটেড যে ওয়ার্ড বা ভোকাবুলারি গুলো আছে, এটা আমাদের পড়তে হবে, শিখতে হবে, জানতে হবে। এটা গেল একটা বিষয় আপনাদেরকে আমি বললাম, যারা ভোকাবুলারিতে দুর্বল ভার্ব সম্পর্কে জানবে। আচ্ছা, এরপর যে বিষয়টা আসবে, সেটা হচ্ছে এই ভার্বকে আমি যদি ক্লাসিফাইড করি, ভার্বের ফাংশনটা কেমন, এটা আমাকে বুঝতে হবে। মনে রাখেন, আমি ব্ল্যাঙ্ক পেজে দেখাচ্ছি। ভার্ব প্রধানত দুই প্রকার। বলেন কি বলছি? ভার্ব প্রধানত দুই প্রকার। এক নাম্বার হচ্ছে ফাইনাইট ভার্ব। কি হবে? ফাইনাইট ভার্ব। দুই নাম্বার হচ্ছে দুই নাম্বার হচ্ছে নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব, কথাটা বুঝবেন। একটা হচ্ছে ফাইনাইট, একটা হচ্ছে নন ফাইনাইট। ফাইনাইট ভার্ব মানে সমাপিকা ক্রিয়া, নন ফাইনাইট ভার্ব মানে অসমাপিকা ক্রিয়া। এবার এই যে ফাইনাইট ভার্ব, এই ফাইনাইট ভার্ব আবার দুই প্রকার। এই ফাইনাইট ভার্ব আবার দুই প্রকার। একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, 1 নাম্বার। আর 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব। কথাটা মনোযোগ দিয়ে বুঝবেন। 2 নাম্বার হচ্ছে, সরি,
আর 2 নম্বর হচ্ছে অক্সিলারি ভার্ব। এবার বোঝার চেষ্টা করেন, নন ফাইনাইট ভার্ব 3 প্রকার। 1 নম্বর হচ্ছে জেরান্ড, 2 নম্বর হচ্ছে ইনফিনিটিভ, 3 নম্বর হচ্ছে পার্টিসিপল। এই হচ্ছে ভার্বের ফাংশন, বোঝেন কিন্তু। এই ফাংশনের ভিতরে সবার আগে আমাকে আসতে হবে বা জানতে হবে যে ফাইনাইট ভার্বটা কি, নন ফাইনাইট ভার্বটা কি। আমার কথা কি আপনারা শুনতে পারছেন? কথাগুলো শোনা যাচ্ছে? ওকে, ঠিক আছে। তো আমাকে এখন বুঝতে হবে যে ফাইনাইট ভার্বটা কি আর নন ফাইনাইট ভার্বটা কি। মনে রাখবেন, যে ভার্ব সাবজেক্টের পরে বসে এবং যে ভার্ব দেখলে টেন্স চেনা যায়, টেন্স আইডেন্টিফাই করা যায়, সেটি ফাইনাইট ভার্ব। হোয়াট আই হ্যাভ সেইড, যে ভার্ব সাবজেক্টের পরে বসে এবং যে ভার্ব দেখে টেন্স চেনা যায় বা আইডেন্টিফাই করা যায়, সেটি হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব। যে ভার্ব সাবজেক্টের পরে বসে, মনে থাকে যেন। আর যে ভার্ব সাবজেক্ট থেকে দূরে থাকে এবং ভার্ব দেখে টেন্স আইডেন্টিফাই করা যায় না, তাকে নন ফাইনাইট ভার্ব বলে। ফর এক্সাম্পল, আই স আ ক্রাইং বেবি। এই বাক্যটার বাংলা অর্থ হচ্ছে, আমি একটা কান্নারত শিশুকে দেখেছিলাম। আই স আ ক্রাইং বেবি। আমি একটা কান্নারত শিশুকে দেখেছিলাম, এমন একটা বাচ্চাকে দেখেছিলাম যে কাঁদতেছিল। সি মানে দেখা, এর পাস্ট ফর্ম স। অর্থাৎ এই বাক্যটি দেখে আমি বুঝতে পারছি এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা সেন্টেন্স। এই বাক্যে মেইন ভার্ব হচ্ছে স, যেটা সাবজেক্টের পরে আছে, এবং এই স দেখে আমি বুঝতে পারছি এটা পাস্ট টেন্স। কিন্তু এই বাক্যে আরো একটা ভার্ব আছে, ক্রাই মানে কাদা, ক্রাইং। কিন্তু এই ক্রাইং দেখে আপনি কি, ক্রাইং মানে কি, মানে ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি কোথায় বসে? কন্টিনিউয়াস টেন্সে। তো এই ক্রাইং দেখে কি আপনি বলতে পারবেন এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস না পাস্ট কন্টিনিউয়াস না ফিউচার কন্টিনিউয়াস? পারবেন না। কেন? কারণ এর আগে তো অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, শ্যাল বি, উইল বি, কোনো অক্সিলারি ভার্ব নেই। জাস্ট ভার্বের সাথে আইএনজি যুক্ত একটা শব্দ এখানে আছে একটা বাক্যে, যেটা সাবজেক্ট থেকে কিন্তু দূরে আসে। কিন্তু ওয়ার্ডটা কিন্তু একটা ভার্ব, দেখা যাচ্ছে কি ভার্ব, চেহারাটা কি ভার্ব, কিন্তু আসলে ওটা ওখানে ভার্ব হিসাবে কাজ করছে না। অ্যাজ আ পার্টস অফ স্পিচ ওটা ওখানে অ্যাজেক্টিভ হিসাবে কাজ করছে। ক্রাইং শব্দটি বেবিকে মডিফাই করছে, যে আমি একটা কান্নারত শিশুকে দেখেছিলাম, এমন একটা বাচ্চাকে দেখেছিলাম যে কাঁদতেছিল, ওই অবস্থায় তাকে দেখেছিলাম। সো ক্রাইং শব্দটি বেবিকে মডিফাই করে। এটা প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। অ্যাজ আ পার্টস অফ স্পিচ যদি বলি, এটা একটা অ্যাজেক্টিভ, নট ভার্ব। বাট ওয়ার্ডটা দেখে কি মনে হচ্ছে আমার? ভার্ব, চেহারাটা ভার্বের মতো। তার মানে সব থেকে বিষয়টা কি দাঁড়ালো? বিষয়টা হচ্ছে এই, ফাইনাইট ভার্ব হচ্ছে যেটা সাবজেক্টের পরে বসে, যেটা দেখে টেন্স চেনা যায়। নন ফাইনাইট ভার্ব হচ্ছে এমন কিছু ভার্ব যে ভার্বগুলো সাবজেক্ট থেকে দূরে বসে। বাক্যে আমি ওয়ার্ডটাকে দেখলে আমার মনে হচ্ছে যে এটা ভার্ব, চেহারা ভার্ব, ভার্বের মতো, ভার্ব রিলেটেডই ওয়ার্ড, কিন্তু অ্যাজ আ পার্টস অফ স্পিচ সেটা ভার্ব হিসাবে সেখানে বসছে না। সেটা নাউন অথবা অ্যাজেক্টিভ হিসাবে বসে। নাউন অথবা অ্যাজেক্টিভ, জেরার ইনফিনিটিভ পার্টিসিপল হয়। সেটা কি করে? আরেকটা সেন্টেন্স বলি। সে গাছের নিচে বসেছিল, হি স্যাট আন্ডার দ্য ট্রি টু মিট মি। এই বাক্যে এই বাক্যে দুটো ভার্ব আছে, দুটো ভার্ব। একটা হচ্ছে স্যাট, সিটের পাস্ট ফর্ম, একটা হচ্ছে মিট। সাবজেক্টের পরে স্যাট বসছে, সিট থেকে স্যাট, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। এটা হচ্ছে ফাইনাইট ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব। আর এখানে আরেকটা ভার্ব আছে মিট, এটা একসাথে হয়, টু মিট, দেখা করা বা সাক্ষাৎ করা, মিট। টু মিট মানে দেখা করতে বা সাক্ষাৎ করতে, এটাকে বলে ইনফিনিটিভ। এই যে নন ফাইনাইট ভার্ব 3 প্রকার, জেরান্ড একটা, জেরান্ড মানে যেটা নাউনের কাজ করে, ভার্ব প্লাস আইএনজি যুক্ত শব্দ, স্থির অবস্থায় থাকে। ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভিয়ন। আর পার্টিসিপল হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত শব্দ, যেটা অ্যাজেক্টিভের কাজ করে, যেটা অন্য একটা নাউনকে মডিফাই করে। সো
হি স্যাট আন্ডার দ্য ট্রি টু মিট মি। এখানে এই যে মিট বা টু মিট, মিট মানে দেখা করা, টু মিট দেখা করতে, সে গাছের নিচে বসেছিল আমার সাথে দেখা করতে। সো এই মিট শব্দটি হচ্ছে মূলত এই জায়গাটাতে কি, নন ফাইনাইট ভার্ব। স্যাট শব্দটি ফাইনাইট ভার্ব, অর্থাৎ যেটা অ্যাকশন দেয়, যেটা কাজ করা বোঝায়, সেটাই ফাইনাইট ভার্ব। ওকে। সো আমি যদি এইভাবে একটা সেন্টেন্স বলি, হি ইজ ওয়াকিং অন দ্য রোড, সে রাস্তায় হাঁটছে। এখানে, সরি, হি ইজ ওয়াকিং অন দ্য রোড, সে রাস্তায় হাঁটছে। এই বাক্যে ইজ, ই এর পর ইজ ওয়াকিং, এটা এইটুকু তো আমার ভার্বের পার্ট, বা এটাকে আমরা একসাথে বলতে পারি ভার্ব ফ্রেজ। যদি আলাদাভাবে বলি, ইজটা অক্সিলারি ভার্ব, এই ওয়াকিংটা মেইন ভার্ব। ইজটা অক্সিলারি ভার্ব, ওয়াকিংটা মেইন ভার্ব। ঠিক আছে, এখানে আর কোনো ভার্ব নেই, মানে এটাই আমার ফাইনাইট ভার্ব। মানে ইজ ওয়াকিং একসাথে দুটোই কিন্তু আমার ফাইনাইট ভার্ব। এই যে বলছি না, ফাইনাইট ভার্ব আবার দুই প্রকার, একটা প্রিন্সিপাল, একটা অক্সিলারি, এই হচ্ছে সেইটা। মানে এখানে ইজটা অক্সিলারি, ওয়াকিংটা প্রিন্সিপাল। আশা করি আপনারা বুঝতে পারছেন। ওকে। এখন কথাটা এইভাবে না বলে আমি যদি এরকম একটা বাক্য বলি যে ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, এর মানে হচ্ছে হাঁটা একটি ভালো ব্যায়াম। এই বাক্যে ইজটা মেইন ভার্ব, এছাড়া আর কোনো ভার্ব নেই। ওয়াকিং এটা ভার্বের সাথে আইএনজি যুক্ত একটা শব্দ, বাট স্থির একটা অবস্থা প্রকাশ পাচ্ছে। বলছে হাঁটা একটি ভালো ব্যায়াম। এটাকে জেরান্ড বলা হয়। অ্যাজ আ পার্টস অফ স্পিচ এটা নাউন, কারণ একটা বাক্যে সাবজেক্টে নাউন অথবা প্রোনাউনই থাকে, অন্য কোনো পার্টস অফ স্পিচ সাবজেক্টে থাকে না। কি থাকে? নাউন অথবা প্রোনাউন, ব্যক্তি বা বস্তু যাই থাকুক। তাহলে ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, এই ওয়াকিংটাকে বলা হচ্ছে জেরান্ড, মানে ভার্বের সাথে আইএনজি যুক্ত শব্দ যদি স্থির অবস্থা প্রকাশ করে তাহলে সেটা জেরান্ড। যদি চলমান অবস্থা প্রকাশ করে, অর্থাৎ অন্য একটা নাউনকে মডিফাই করে, তাহলে সেটা প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ আ পার্টস অফ স্পিচ অ্যাডজেক্টিভ। আর জেরান্ড অ্যাজ আ পার্টস অফ স্পিচ নাউন হয়। আর টু প্লাস ভিয়ন যুক্ত শব্দকে বলা হয় ইনফিনিটিভ। ইনফিনিটিভ, যেমন ডু মানে করা, টু ডু মানে করতে, রিড মানে পড়া, টু রিড মানে পড়তে, রাইট মানে লেখা, টু রাইট মানে লিখতে। হি ইজ ওয়াকিং অন দ্য রোড, এখানে ইজ ওয়াকিং দুটোই ভার্ব, একসাথে ভার্ব ফ্রেজ বলে। ইজটা অক্সিলারি ভার্ব, ওয়াকিংটা মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। অর্থাৎ এই যে ফাইনাইট ভার্বের ভিতর যে অক্সিলারি ভার্বটা দেখছেন, এই অক্সিলারি ভার্ব আবার দুই প্রকার। একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি, আরেকটা হচ্ছে নাম্বার টু মডাল অক্সিলারি। মডাল অক্সিলারি। এই প্রাইমারি অক্সিলারি কোনগুলো? এই প্রাইমারি অক্সিলারি হচ্ছে এম, ইজ, আর। এম, ইজ, আর। এরপর কি? ওয়াজ, ওয়ার। ওয়াজ, ওয়ার। এরপর কি? এরপর হচ্ছে ডু, ডাজ, ডিড। ডু, ডাজ, ডিড। এরপর হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। এই ভার্বগুলোকে বলা হচ্ছে যে প্রাইমারি অক্সিলারি ভার্ব। আর এই মডাল অক্সিলারির আরেকটা প্রকারভেদ আছে, সেটা হচ্ছে সেমি মডাল। সেমি মডাল অক্সিলারি ভার্ব। তাহলে মডাল কোনগুলো জানেন? মডাল হচ্ছে ক্যান, কুড। ক্যান, কুড, মে, মাইট। ক্যান, কুড, মে, মাইট। এরপর হচ্ছে, সরি, শ্যাল, শুড। শ্যাল, শুড। দেন হবে উইল। এরপর হচ্ছে উড। এরপর হচ্ছে আরেকটা মাস্ট। মাস্ট। তাহলে কি বললাম? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট। এইগুলোকে বলা হয় মডাল অক্সিলারি ভার্ব। এই নয়টা হচ্ছে মূলত ইংলিশ ল্যাঙ্গুয়েজে মেইন মডাল। এই মডাল অক্সিলারি মানে কি? এরাও হেল্পিং ভার্ব। অ্যাম, ইজ, আর ওয়াজ, আর মানে কি? এরাও হেল্পিং ভার্ব। বাট এই অ্যাম, ইজ, আর ওয়াজ, আর, ডু, ডাজ, ডিড, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এরা টেন্সের বিভিন্ন স্ট্রাকচারে বসে থাকে মেইন ভার্বের আগে। আর এই মডাল ভার্বগুলো আলাদা ক্যাটাগরির সেন্টেন্স ক্রিয়েট করে। মূলত মডাল ভার্ব পসিবিলিটি, অ্যাবিলিটি, হ্যাঁ, প্রবাবিলিটি, রিকোয়েস্ট, অব্লিগেশন, সাজেশন, এগুলো প্রকাশ করে থাকে। অর্থাৎ টেন্স থেকে একটু বের হয়ে অন্য ধরনের কিছু অর্থ দেয়। এই মডালের আরেকটা প্রকার বলছি সেমি মডাল। সেমি মডালটা হচ্ছে কিছু ফ্রেজাল ভার্ব। মূলত এটাকে সেমি মডাল বলা হয় এই জন্য, ভার্বগুলোর চেহারা প্রাইমারি অক্সিলারির মতো, কাজ করে মডাল অক্সিলারির মতো। কেমন সেটা? সেমি মডাল কাকে বলে জানেন? যেমন অ্যাম টু।
মানে অ্যামটা কি, প্রাইমারি অক্সিলারি ভার্ব, ওর সাথে টু যুক্ত হয়ে একটা ফ্রেজাল ভার্ব তৈরি হচ্ছে যার অন্য একটা অর্থ আছে, এবং সেটাকে বলা হচ্ছে সেমি মডাল। অ্যাম টু, ইজ টু, আর টু, অ্যাম টু, ইজ টু, এরপর কি বলছি, যে আর টু, এরপর হচ্ছে ওয়াজ টু, দেন ওয়ার টু, এরপর হচ্ছে হ্যাভ টু, দেন হ্যাজ টু, এরপর হচ্ছে হ্যাড টু, এরপর হচ্ছে আরো কিছু ভার্ব আছে যেমন ডেয়ার্স টু, অথবা নিড টু, ডেয়ার টু, নিড টু। হ্যাঁ, সো এইগুলো হচ্ছে মূলত, আরো আরো আছে যেমন বি সাপোজ টু, মানে অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার সাপোজ টু, হ্যাঁ, বি গোয়িং টু, হ্যাঁ, বি গোয়িং টু। আরো আরো কিছু ভার্ব আছে যেমন হ্যাড বেটার বা উড রাদার, হ্যাড বেটার, হ্যাড বেটার, অথবা উড রাদার, উড রাদার। এরপর হচ্ছে আপনার উড লাইক টু, হ্যাঁ, উড লাইক টু। তো যাই হোক, এই যে কথাটা আমি বলছি যে প্রাইমারি অক্সিলারি ভার্ব এইগুলো, এগুলো কি হয়, এগুলো টেন্সের বিভিন্ন ফাংশনে বা স্ট্রাকচারে বসে থাকে। অক্সিলারি মানে কি, হেল্পিং ভার্ব। যেমন আমি যদি এখানে একটা সেন্টেন্স বলি যে হি ইজ ক্যাচিং ফিশ, সে মাছ ধরছে, ইজ ক্যাচিং ফিশ, তাহলে ইজটা অক্সিলারি ভার্ব, ফিশিংটা মেইন ভার্ব, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা সবাই বুঝতে পারছি, তাই না? কিন্তু কিন্তু আমি যদি এরকম একটা সেন্টেন্স বলি, হি ইজ আ ফিশারম্যান, সে একজন জেলে, হি ইজ আ ফিশারম্যান, সে একজন জেলে, অর্থাৎ যে মাছ ধরে। এইখানে এই ইজটা কি অক্সিলারি ভার্ব হবে? না, এটা হচ্ছে মেইন ভার্ব। এবং হি ইজ আ ফিশারম্যান, এই ইজটা মেইন ভার্ব হওয়ার জন্য এই বাক্যটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্য। এই বাক্যটি কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্স বলা হয়, নট কন্টিনিউয়াস। অর্থাৎ এই ইজের মানে এখানে হওয়া বোঝাচ্ছে, যে সে হয় একজন জেলে, সে হয় একজন জেলে। কিন্তু হি ইজ ক্যাচিং ফিশ, এই ইজ কোনো অর্থ দেয় না, এটা জাস্ট ওই কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার, ওই সেই স্ট্রাকচারটাই মেনটেন করে, ক্যাচ মানে ধরা, ক্যাচিং ধরছে, এই অর্থটা দিচ্ছে আর কি। তাহলে এইখানে ইজ ক্যাচিং, ইজ অক্সিলারি ভার্ব, ক্যাচিং মেইন ভার্ব, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। মানে আমি যেটা বলতে চাচ্ছি, এই যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, ডু, ডাজ, ডিড, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলোকে প্রাইমারি অক্সিলারি ভার্ব বলছি, এবং এটা আপনাদের বললাম এগুলো টেন্সের স্ট্রাকচারে বসে, ঠিক আছে। কিন্তু এই ভার্বগুলো কিন্তু মেইন ভার্ব হিসাবে, প্রিন্সিপাল ভার্ব হিসাবে, ফাইনাইট ভার্ব হিসাবেও বাক্যে বসতে পারে তাদের নিজস্ব অর্থ অনুযায়ী। যেমন হি ইজ আ ফিশারম্যান, ওই ইজটাই কিন্তু এখানে প্রিন্সিপাল ভার্ব, ওই ইজটাই কিন্তু এখানে ফাইনাইট ভার্ব। এই কথাটা আমি আপনাদের বলতে চাচ্ছি। যদি দেখেন কোথাও কোনো বাক্যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, ডু, ডাজ, ডিড, হ্যাভ, হ্যাজ, হ্যাড ছাড়া আর কোনো ভার্ব নেই, তাহলে ওইগুলোই সেখানে মেইন ভার্ব হবে। এই ফাংশনটুকু বুঝতে হয়, এই ফাংশনটুকু নিতে হয়। এটা হচ্ছে একটা বিষয়। তাহলে টেন্সের ফাংশন যদি বোঝা যায়, সেন্টেন্স তৈরি করা সহজ হয়। টেন্স জানার পাশাপাশি মডাল এবং এই সেমি মডাল সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট বা সঠিক ধারণা রাখতে হবে। এই রিলেটেড যে কোনো সেন্টেন্স আসলে আমি যেন সেটা পারি। যেমন আমি ফুটবল খেলতাম, আই উড প্লে ফুটবল, আর আই ইউজ টু প্লে ফুটবল। আমার আজ বই পড়ার কথা ছিল না, ইংলিশ কিভাবে বলতে পারেন? আমার আজ বই পড়ার কথা ছিল না, আই ওয়াজ নট সাপোজ টু রিড a book tonight. So I was not supposed to read a book tonight. সো এই যে আই ওয়াজ নট সাপোজ টু, আমার কথা ছিল না। তাহলে এই যে ফাংশনগুলো, এই ফাংশনগুলো আসছে সেমি মডেল থেকে। আমি চারটা বিষয়ের উপর আপনাদেরকে ফোকাস করতে বলছিলাম। এক নম্বর পয়েন্ট তো আমি অলরেডি বলে দিয়েছি, যে ভোকাবুলারি বলতে ভার্ব রিলেটেড ভোকাবুলারি পড়বেন যে যত বেশি জানবেন, একটা কথা। দুই নম্বর হচ্ছে তার থেকে ডেভেলপমেন্ট আপনি যদি চান, বিষয়ভিত্তিক ভোকাবুলারি পড়বেন। বিষয়ভিত্তিক, যেমন ফুল, ফল, মাছ, পাখি, এইগুলোর প্রত্যেকটার ইংলিশ নেম কি হবে। এই যে নাউনের ভোকাবুলারি যখন জেনে যাচ্ছেন বা দুই একটা করে প্রোনাউন শিখছেন, লেটার গুলোর যখন সঠিক উচ্চারণ আপনি করতে পারছেন, দেখেন বাকি যে ফাংশন বা বাকি যে পার্টটা, অর্থাৎ অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, এগুলো অটোমেটিক্যালি হয়ে যায়, এগুলো চলে আসে, এগুলো 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 নিয়ে টেনশনের কোনো কিছু না। তো মেইন যে কথাটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে টেন্সের ফাংশন বুঝতে হবে। আমার যে অক্সিলারি ভার্বগুলো আমি টেন্সের বিভিন্ন স্ট্রাকচারে ব্যবহার করি, এগুলো অলওয়েজ অক্সিলারি না, এগুলো মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব হিসাবেও বাক্যে বসে থাকে। আর ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, এগুলো দিয়ে আমরা ডিরেক্টলি সেন্টেন্স তৈরি বা বাক্য তৈরি করা শিখবো।
তাহলে এই জায়গাটাকে আমরা ডেভেলপ করতে পারবো। এখন সেন্টেন্স তৈরি বা বাক্য তৈরিটা কিভাবে হয় সেটা নিয়ে আমি কথা বলছি, সেটা দেখাচ্ছি। তাহলে আমি এইখানে যে ভার্বের ফাংশনগুলো বললাম, আশা করি আপনারা বুঝতে পারছেন। এর থেকে ডিটেলস আর এখন শেখার দরকার নেই, যদি শিখতে চান আমি সেটা পরে আরো দেখাবো। ঠিক আছে, কিন্তু এখন আপাতত তার দরকার নেই। এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আহ, দেখেন, টেন্সের যে ফাংশনটা, এটা কি? টেন্স মানে আমরা জানি সময় বা কাল। টেন্স ইন ইংলিশ গ্রামার refers to the time of action or event. It tells when the work is done. It identifies whether the work is done in the present, past or the future. বলছে যে there are three types of tenses. ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল তিন প্রকার টেন্স আছে। একটা হচ্ছে প্রেজেন্ট, একটা হচ্ছে পাস্ট, একটা হচ্ছে ফিউচার। এখন এই তিনটা টেন্সের আপনারা প্রত্যেকেই আবার অবগত আছেন, চারটা করে ক্লাসিফিকেশন আছে, তাই না? ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল টেন্সের স্ট্রাকচার কয়টা? তিনে চারে 12টা। এই 12টা স্ট্রাকচার মূলত কি? 12টা স্ট্রাকচার হচ্ছে মূলত 12টা জায়গায় ভার্বের ফর্মের চেঞ্জ, আর কোনো কিছুই না কিন্তু। 12 ভাবে ভার্বটাকে ওলট পালট করা, এই ছাড়া কিন্তু আর কোনো কিছুই না, নাথিং। So you have to understand it. How can you speak in English fluently, professionally, properly? তাহলে আমি যদি 12টা টেন্সের স্ট্রাকচার একটু এই জায়গাটাতে লিখি, আপনাদের বোঝাতে আমার সহজ হবে। যেমন মনে করেন, সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন, এটা প্রেজেন্ট ইনডিফিনিট। সাবজেক্ট প্লাস ভার্ব টু, ভার্ব টু মনে রাখেন কিন্তু এই জিনিসটা, প্লাস এক্সটেনশন, এটা পাস্ট ইনডিফিনিট। সাবজেক্ট প্লাস am, is, are প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি। হ্যাঁ, সরি, এটা আমি ফিউচার টেন্সটা একটু লিখি, সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল, শ্যাল অথবা উইল, দেন বি, সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল বি। ঠিক আছে, অর্থাৎ বিটা লিখতে হয় এখানে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট। আমি এটা এইভাবে লিখি যে শ্যাল আর উইল প্লাস ভি ওয়ান প্লাস এক্সটেনশন এ। তাহলে এই হচ্ছে তিনটা ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। সাবজেক্ট সাবজেক্টের জায়গায় থাকে, অবজেক্ট অবজেক্টের জায়গায় থাকে। কথার পরিবর্তন, কালের পরিবর্তন বা সময়ের পরিবর্তনের জন্য ভার্বের জায়গাটাতে পরিবর্তন করতে হয়। সাবজেক্ট প্লাস এম, ইজ, আর প্লাস ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। আর আমি যখন পাস্ট কন্টিনিউয়াস টেন্স লিখবো, সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার, সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্ব অন প্লাস আইএনজি প্লাস ভার্ব অন প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। ওকে, এরপর হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের তিনটা ইনডিফিনিট টেন্স, তিনটা কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। বোঝেন কিন্তু এটা কঠিন না, আমরা অনেকেই ভাবে কি কঠিন, এটা কোনো কিছুই এখানে কঠিন না, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হ্যার। এরপর হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্ব থ্রি প্লাস এক্সটেনশন, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের। এইবার স্ট্রাকচার তো আমি লিখলাম, এবার যদি একটু ভার্ব নিয়ে কথা বলি। একটা ভার্বের মেইনলি 5টা ফর্ম থাকে, বাট আমাদের গ্রামার বইগুলোতে 3টা ফর্ম দেওয়া থাকে। আমি 3টা ফর্ম দিয়ে করি, আপনারা একটু বোঝেন। ভার্ব ওয়ান, এরপর হচ্ছে ভার্ব টু, ভার্ব টু, এরপর হচ্ছে ভার্ব থ্রি, ভার্ব থ্রি। অর্থাৎ মনে করেন ইট মানে কি খাওয়া, এর পাস্ট ফর্ম হচ্ছে এইট, এইটাই অনেকে বোঝে না। এর পাস্ট পার্টিসিপল ইটেন। ঠিক আছে, রাইট মানে কি লেখা, এর পাস্ট ফর্ম হচ্ছে রোড, পাস্ট পার্টিসিপল হচ্ছে রিটেন। নো মানে হচ্ছে জানা, হ্যাঁ নো মানে কি জানা। এর পাস্ট ফর্ম হচ্ছে নিউ, পাস্ট পার্টিসিপল নন। ওকে, এরপর হচ্ছে ড্র মানে কি আঁকা, এর পাস্ট ফর্ম হচ্ছে ড্রিউ, পাস্ট পার্টিসিপল ড্রন। হ্যাঁ, এরপর কি লিখবো আমি? মনে করেন গো, গো মানে কি যাওয়া, গো মানে কি যাওয়া। এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, পাস্ট পার্টিসিপল হচ্ছে গান। একটু বুঝে রাখতে হবে, একটু শিখে রাখতে হবে। সি মানে
দেখা, এই জিনিসটা অনেকে জানে না, বারবার সিন বলে। এর পাস্ট ফর্ম হচ্ছে স, পাস্ট পার্টিসিপল সিন। এখানে বিষয়টা কি হয় জানেন, মানে ভার্ব ওয়ান যেটা, ভার্বের প্রেজেন্ট ফর্ম যেটা, এটা আমরা অ্যাজ ইউজুয়াল শব্দ অর্থ বা ভোকাবুলারি শিখতে শিখতে এটা ডেভেলপমেন্ট এসে যায়, বা এটা আমরা অনেকটা পারি বা বুঝি, আমাদের সেটা মনে হয়। কিন্তু কিন্তু আহ, এবং ভার্বের যে 3 নম্বর ফর্ম, যে ইটেন, রিটেন, নন, ড্রন, এটাও অনেক বেশি পরিচিত সকলের কাছে, কারণ এটা প্যাসিভ ভয়েসের সব স্ট্রাকচারে ব্যবহৃত হয়, মাঝে মাঝে অ্যাডজেক্টিভ হিসেবে এই ধরনের ওয়ার্ডগুলো ব্যবহৃত হয়। অর্থাৎ বেস ফর্ম যেটা আছে আর V3 যেটা আছে, এটা মোটামুটি সবাই পারে। মানে ইট কি, ইটেন আছে, এটার একটা ফর্ম, এটা সবাই জানে। রাইট, রিটেন আছে, নোন, নোন আছে, ড্রন আছে, গন আছে, সিন আছে, এটা জানে। কিন্তু এই যে ভিতরের যে ফর্মটা, অর্থাৎ V2, যেটা পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে কাজে লাগে, যেমন এইট, রোট, নিউ, ড্রিউ, ওয়েন, স, এই যে ভার্বগুলো, এই ভার্বগুলো আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে, কারণ এগুলো শুধু পাস্ট ইনডিফিনিট টেন্সেই বসে, অন্য কোথাও বসে না। তো এই জন্য এটা যদি আমরা প্র্যাকটিস করতে পারি V2, কারণ পাস্ট টেন্স দিয়ে প্রচুর কথা আপনাকে ইংলিশে বলতে হবে, প্রচুর। ইংলিশে ইংলিশে যে কোনো কিছু এক্সপ্রেস করতে গেলে এই ভার্বের জায়গাটার উপর ফোকাস দিতে হয়। আমি যখন একটা প্যাসেজের উপর প্রেজেন্টেশন দিব বা ইনস্ট্যান্ট স্পিকিং করব, ওই প্যাসেজটা দেখে আমি সাবজেক্ট ভার্বটাকে আইডেন্টিফাই করে ফেলবো, যে সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, কোন টাইমিং এ একটা বাক্য লেখা হয়েছে, সেইভাবে আমি আমার কথাগুলোকে বলতে পারি। সো বিষয়টা হচ্ছে এরকম, যে ভার্বের ফর্ম জানতে হবে। এরপর দেখেন, আমি যদি সেন্টেন্সের ক্ষেত্রে চলে আসি ডিরেক্টলি, আমি যদি বলি যে হি রাইটস আ লেটার, সে একটা চিঠি লেখে, হি রাইটস আ লেটার। আমি যখনই এটাকে পাস্ট টেন্সে নিয়ে যাচ্ছি, সাবজেক্ট কি, এরপর অবজেক্ট হচ্ছে এই রাইটের জায়গায় হয়ে যাবে রোট। রাইটের জায়গায় সে একটা চিঠি লেখে, সে একটা চিঠি লিখেছিল, হি রোট আ লেটার, হি রোট আ লেটার। এবার কি, সে একটা চিঠি লিখবে, তখন কি হবে, হি উইল, উইল রাইট, শ্যাল বা উইল, হি উইল রাইট আ লেটার, আ লেটার। সে একটা চিঠি লিখবে, সে একটা চিঠি লিখবে। এটা ফিউচার ইনডিফিনিট। অনেকে শ্যাল বি বা উইল বি দেখলে ভাবে কি, মানে কন্টিনিউয়াস, বাট না, ফিউচার ইনডিফিনিট। বিটা এখানে মেইন ভার্ব। ওকে, সরি, এই রাইটটা এখানে মেইন ভার্ব, হি উইল রাইট আ লেটার। আমি যদি এরকম একটা সেন্টেন্স বলি, মানে যেটা বলতে চাচ্ছিলাম, সরি মুখে আগে বলা হয়ে গেছে, হি উইল বি ডক্টর, সে একজন ডাক্তার। এই বাক্যটা, এই উইল বি দেখলে অনেকে ভাবতে পারে যে এটা মনে হয় যে এটাকে কি বললাম, যে কন্টিনিউয়াস টেন্স, বাট না, এটা কিন্তু ফিউচার ইনডিফিনিট টেন্স। এই উইল বি, বিটা এখানে মেইন ভার্ব, উইলটা অক্সিলারি ভার্ব। হি উইল বি ডক্টর, সে একজন ডাক্তার হবে, এরকম। সো এই বিষয়গুলো, এই ফাংশনগুলো ডেভেলপ করতে হবে। তো হি উইল রাইট আ লেটার, সে একটা চিঠি লিখবে। এরপর হি ইজ রাইটিং আ লেটার, সে একটা চিঠি লিখছে, সে একটা চিঠি লিখছে। হি ইজ রাইটিং আ লেটার, সে একটা চিঠি লিখছে। এরপর হি ওয়াজ রাইটিং, হি ওয়াজ রাইটিং আ লেটার, সে একটা চিঠি লিখছিল বা লিখিতেছিল, লিখছিল বা লিখিতেছিল। দেন হি উইল বি রাইটিং, হি উইল বি রাইটিং, WRITI, হি হি উইল বি WRTING, রাইটিং আ লেটার, সে একটা চিঠি লিখতে থাকবে। হি উইল বি রাইটিং আ লেটার, হি উইল বি রাইটিং আ লেটার। এরপর হচ্ছে আহ এরপর হচ্ছে হি হ্যাজ, হি হ্যাজ, হি হ্যাজ রিটেন আ লেটার, সে একটা চিঠি লিখেছে। হি হ্যাজ রিটেন আ লেটার, সে একটা চিঠি লিখেছে। তাহলে এই যে সেন্টেন্স গুলো, হি রাইটস আ লেটার, সে একটা চিঠি লেখে, হি রোট আ লেটার, সে একটা চিঠি লিখেছিল, এই বাংলাটা ক্লিয়ার করে ফেলতে হবে। এই যে 7টা টেন্সের স্ট্রাকচার লিখছি, এর বাইরে আর যাওয়ার দরকার নেই। 7টি হচ্ছে মোস্ট ইফেক্টিভ, মোস্ট ইম্পর্ট্যান্ট, সব থেকে বেশি ব্যবহৃত হয়। তাহলে হি রাইটস আ লেটার, সে চিঠি লেখে, হি রোট আ লেটার, সে চিঠি লিখেছিল, হি উইল রাইট আ লেটার, সে চিঠি লিখবে, হি ইজ রাইটিং আ লেটার, সে চিঠি লিখছে, হি ওয়াজ রাইটিং আ লেটার, সে চিঠি লিখিতেছিল বা লিখতেছিল, হি উইল বি রাইটিং আ লেটার, সে একটা চিঠি লিখতে থাকবে, হি হ্যাজ রিটেন আ লেটার, সে একটা চিঠি লিখেছে, হি হ্যাজ রিটেন আ লেটার, সে একটা চিঠি লিখেছে, লিখেছে। সাবজেক্ট হি, অবজেক্ট এ লেটার। পরিবর্তনটা কোথায়, কোথাও রাইটস, কোথাও রোড, কোথাও উইল রাইট, কোথাও ইজ রাইটিং, কোথাও অজ রাইটিং, কোথাও উইল বি রাইটিং, কোথাও হ্যাজ রিটেন। এই ফাংশনটা, অর্থাৎ এই ভিতরের এই জায়গাটার পরিবর্তনের কারণেই কথার কালের বা সময়ের পরিবর্তন হয়েছে। আমি যদি এখানে আরেকটা ভার্ব দিয়ে সেন্টেন্স করি, ফর এক্সাম্পল হি ড্রস, হি ড্র, DRAW, হি ড্রস, সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বসে, হি ড্রস আ পিকচার, সে একটা ছবি আঁকে, সে একটা ছবি আঁকে, হি ড্রস আ পিকচার।
সে একটা ছবি আঁকে। এরপর আমি যদি বলি যে হি ড্রিউ আ পিকচার, হি পিকচার, সে একটা ছবি এঁকেছিল। তো এই কথাটা বলতে গেলে মানে সে ছবি এঁকেছিল, এই কথাটা বলতে গেলে তো আপনার আগে ওইটা জানতে হবে যে ড্র এর পাস্ট ফর্ম ডিউ। ওইটা না জানলে তো কোনোভাবে করতে পারবেন না। দেন হি উইল, হি উইল ড্র আ পিকচার, সে একটা ছবি আঁকবে। হি উইল, হি উইল ড্র পিকচার, সে একটা ছবি আঁকবে। এরপর দেখেন অ্যাম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি, তাহলে হি ইজ রাইটিং আ লেটার, হি ইজ ড্রয়িং আ পিকচার, সে একটা ছবি আঁকছে। হি ওয়াজ ড্রয়িং আ পিকচার, সে একটা ছবি আঁকিতেছিল। হি উইল বি ড্রয়িং আ পিকচার, সে একটা ছবি আঁকতে থাকবে। হি হ্যাজ রিটেন আ লেটার, সে চিঠি লিখেছে। হি হ্যাজ ড্রন আ পিকচার, সে একটা ছবি এঁকেছে। হি হ্যাজ গন টু স্কুল, সে স্কুলে গিয়েছে। হি হ্যাজ ইটেন রাইস, সে ভাত খেয়েছে। হি হ্যাজ ডান দ্য জব, সে কাজটা সম্পন্ন করেছে। হি হ্যাজ ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়েছে। অর্থাৎ হ্যাভ হ্যাজ প্লাস ভি থ্রি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, কেউ কোনো কাজ করেছে, গিয়েছে, হয়েছে, থেকেছে, দিয়েছে, নিয়েছে, এই ধরনের বিষয়গুলোকে এই এই স্ট্রাকচার দ্বারা কমপ্লিট করা যায়। কোন স্ট্রাকচার বলছি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ আপনাদের আজকের এই সেশন, আজকের এই ক্লাসে ভার্ব সম্পর্কে ধারণা দেওয়ার সঙ্গে সঙ্গে এই টেন্স সম্পর্কে একটা কনসেপ্ট বা ধারণা আমি আপনাকে দিয়ে দিলাম। আপনারা নিজেরা এগুলো একটু দেখবেন। টেন্স এর মানে হচ্ছে কথার কালের বা সময়ের পরিবর্তন। আর এই পরিবর্তনটা হয়ে থাকে কিভাবে? পরিবর্তনটা হয়ে থাকে ভার্বের ফর্মের পরিবর্তনের মাধ্যমে। এক একটা সেন্টেন্সের ভিতরে এক এক ধরনের ভার্ব বসার মানে হচ্ছে সেন্টেন্সের অর্থের, সময়ের বা টাইমের পরিবর্তন হয়ে যাওয়া। বোঝা যায় আমার কথাগুলো আমি কি বলছি আপনাদেরকে? জি, বোঝা যায়। জাস্ট থিওরির মতো করে আমার এই কথাগুলো, থিওরির মতো করে আমার এই কথাগুলো শুনলেন আপনারা, নিজেরা একটু দেখেন। এবং নেক্সট ক্লাস থেকে, নেক্সট ক্লাস থেকে প্র্যাকটিক্যাল স্পোকেনের ক্লাস শুরু হবে। এর জন্য আমি এই কনসেপ্ট বা এই ধারণাটুকু আপনাদেরকে দিলাম। এখানে এই যে ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, জেরার ইনফিনিটিভ পার্টিসিপল, এটা ডিটেলসে কি হয় সেটা আর আমি আপনাদের ওইভাবে বলতে গেলাম না, কারণ ওইটা বললে অনেক সময় চলে যেত। মানে বিষয়টা কেমন জানেন? আমি আরেকটা ভার্ব লিখে আপনাদের একটু বোঝাই দেই তারপরেও। মনে করেন স্টেল, মানে চুরি করা, এর পাস্ট ফর্ম হচ্ছে স্টোল, এর পাস্ট পার্টিসিপল হচ্ছে স্টোলেন। হ্যাঁ, এই ওয়ার্ড, এই ভার্বটা দিয়ে আমি যদি বাক্য লিখি যে হি স্টেলস মানি, এর বাংলা অর্থ কি? যে সে টাকা চুরি করে। অ্যাজ ইউজুয়াল কেউ কোনো কাজ করে যেটা রেগুলার হইতে হয়, প্রতিবার হয়। হি স্টেলস মানি। আমি যদি বলি হি স্টোল মানি, সে টাকা চুরি করেছিল, সে টাকা চুরি করেছিল। আমি যদি বলি হি হ্যাজ স্টোলেন মানি, হি হ্যাজ স্টোলেন মানি, সে টাকা চুরি করেছে। হি হ্যাজ স্টোলেন মানি, সে টাকা চুরি করেছে। এরকম সেন্টেন্স হয়। এগুলো হ্যাজ স্টোলেনটা কি মেইন ভার্ব, স্টোলটা কি মেইন ভার্ব, স্টেলিংটা কি মেইন ভার্ব। আমি আমি যদি বলি হি ইজ স্টেলিং মানি, স্টেলিং মানি এর মানে কি? সে টাকা চুরি করছে বা করিতেছে। হি ইজ স্টেলিং মানি, সে টাকা চুরি করছে বা করিতেছে। এই যে স্টেল, স্টোল, হ্যাজ স্টোলেন, ইজ স্টেলিং, এই স্টেলিং তো এখানে তো এগুলো সব মেইন ভার্ব। কিন্তু আমি যদি এইভাবে একটা সেন্টেন্স বলি যে স্টেলিং ইজ, সরি, স্টেলিং ইজ আ ব্যাড হ্যাবিট, হ্যাঁ, এর মানে হচ্ছে চুরি করা একটা খারাপ অভ্যাস। একটা সেন্টেন্স আমার কমপ্লিট হলো। আবার আমি যদি বলি আই স আ বয়, আই স আ বয় স্টেলিং মানি, আমি একটা ছেলেকে টাকা চুরি করতে দেখেছিলাম। আবার এইভাবে একটা সেন্টেন্স যদি আমি বলি যে হ্যাভিং স্টোলেন মানি, দেখেন এইভাবেও সেন্টেন্স হয়। হ্যাভিং, হ্যাভিং স্টোলেন, স্টোলেন, স্টোলেন মানি, এর মানে হচ্ছে টাকা চুরি করেই দ্য থিপ, দ্য থিপ মানে চোরটা র্যান অ্যাওয়ে, দৌড়ে পালালো। হ্যাভিং স্টোলেন মানি, দ্য থিপ র্যান অ্যাওয়ে, টাকা চুরি করেই চোরটা দৌড়ে পালালো। সো মেইন বিষয়টা হচ্ছে এরকম। আরো আমি যদি বলি যে পুলিশ কট দ্য থিপ, পুলিশ চোরটাকে ধরেছিল উইথ স্টোলেন মানি, টাকা চুরি করা টাকা সহ পুলিশ চোরটাকে ধরেছিল। এই যে স্টোলেনটা লিখলাম, এটা কি? এটা স্টিল ভার্বের পাস্ট পার্টিসিপল। ভার্বের পাস্ট পার্টিসিপল কোথায় বসে? আমার যদি এর আগে হ্যাভ হ্যাজ হ্যাড থাকতো তাহলে বসানো যেত প্রেজেন্ট পারফেক্ট বা পাস্ট ইনডিফিনিট বা ফিউচার পারফেক্ট টেন্সে ভার্বের এই ফর্মটা বসে থাকে। সো এইটা আপনাকে বুঝতে হবে, এটা আপনাকে ডেভেলপ করতে হবে।
এটা মেইন ভার্ব হিসেবে বসলে এর আগে হ্যাভ হ্যাজার্ড থাকে, কিন্তু এখানে হ্যাভ হ্যাজার্ড নেই, এটা সাবজেক্ট থেকে দূরে আছে। এই বাক্যে মেইন ভার্ব কট ক্যাচ থেকে আসে, পুলিশের পরে সাবজেক্টের পরে বসছে, তাহলে স্টোলেন শব্দটা সাবজেক্ট থেকে দূরে বসছে এবং মানি নামক একটা নাউনকে মডিফাই করছে, মানি, স্টোলেন মানি, ওইটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অ্যাজেক্টিভের কাজ করে। তার মানে ওই যেটা আমি বললাম, এই যে ভি3 গুলো রিটেন, নোন, ড্রন, গন, সিন, স্টোলেন, অনেক সময় এই ধরনের ভার্ব গুলো অ্যাজেক্টিভের কাজ করে। হ্যাঁ, কিন্তু ভি2 যেটা, এইটা অনেকেই পড়তে চায় না, অনেকেই মুখস্থ করতে চায় না, জানতে চায় না, কারণ এটা শুধুমাত্র পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্স লাগে। বাট এটার ব্যবহার অনেক বেশি ইংলিশ ল্যাঙ্গুয়েজে, ভিট মানে বা পাস্ট টেন্সের ব্যবহারটা সঠিকভাবে কমিউনিকেশন করতে গেলে, ভালোভাবে ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে এগুলো আমাদের শিখতে হবে, এগুলো শেখার কোনো বিকল্প নেই। এটা হচ্ছে মেইন বিষয়। আমি কি আপনাদেরকে বোঝাতে পারছি বিষয়গুলো? আমি কি বললাম আপনারা কি বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে নেক্সট ক্লাস থেকে আপনাদের সব কথা নিব। তাহলে আজকে এই যে বিষয়গুলো দেখালাম, যেটা বললাম, যেটা শেখালাম, আপনারা নিজেরা একটু এটা রিভাইজ করবেন। আমি 200 ভার্বের যে পিডিএফটা আছে ওইটা দিয়ে দিব, আর যাদের কাছে বই আছে বই থেকে নিবেন। যারা এখনো বই নেননি, একটু কষ্ট হলেও যদি পারেন বইটা নিয়ে নিবেন, যেহেতু আগামী ক্লাস থেকেই প্র্যাকটিক্যাল স্পোকেনের ভিতর মুভ করব। যদি আমার ওই বইটা আপনারা নিতে পারেন তাহলে ল্যাঙ্গুয়েজটা অনেক বেশি ইফেক্টিভ হবে আপনাদের জন্য এটা শেখা। কারণ এই বইটাকে মেনটেন করেই আমি এই ল্যাঙ্গুয়েজটা শেখাবো, অর্থাৎ স্পোকেনের ক্লাসগুলো যা যা করাবো, যা যা দেখাবো, সবকিছু এই বইটার ভিতরে থাকবে। ঠিক আছে, যদি পারেন বইটা নিয়ে নিবেন। এটা 500 টাকা প্রাইস, ডেলিভারি চার্জ 120 টাকা। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বই হাতে পেয়ে টাকা দিয়ে নিতে পারবেন, অর্থাৎ ডেলিভারি ম্যানকে টাকা পরিশোধ করবেন। আজকে অর্ডার করলে আপনি 2 দিন বা 3 দিন পর বই পাবেন, সেইভাবে টাইম নিয়ে আপনাকে করতে হবে। দ্রুত এটা নিতে পারলে আপনার জন্য এই শেখাটা অনেক বেশি ইফেক্টিভ হবে। এই যে দেখেন, চ্যাপ্টার 9 থেকে বা 8, তো কনজুগেশন অফ ভার্ব 9 থেকে চ্যাপ্টার 14 পর্যন্ত সবই হচ্ছে টেন্স রিলেটেড ক্লাস, বেসিক স্পোকেনের। এবং এটা এই ক্লাসগুলো যে কতটা ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ, ইউ উইল ইমাজিন ওয়েন ইউ আর ইন দ্য ক্লাস। যখন আপনি ক্লাসে থাকবেন বা জয়েন করবেন, তখন আপনি এটা বুঝতে পারবেন। তো এটা নেক্সট ক্লাস থেকে আমি নিব বা দেখাবো। আর আজকে ভার্বের উপর যে কথাগুলো বললাম বা দেখালাম, খুব বেশি ডিপে আমি গেলাম না, কারণ এটা ওটা করতে গেলে অনেক আলোচনা আছে ওখানে। যেমন এই যে লাস্টে কয়েকটা এক্সাম্পল দিয়েছি, যে হ্যাভিং স্টোলেন মানি, এটা হ্যাভিং প্লাস ভিত্তি যুক্ত শব্দকে বলা হয় পারফেক্ট পার্টিসিপল। এটা মানে কি মডিফাই করছে। আর এই পাশে একটা ক্লজ আছে যে দ্য থিপ র্যান অ্যাওয়ে, চোরটা দৌড়ে পালালো, এরকম। আই স বয় স্টেলিং মানি, এই স্টেলিং শব্দটা ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল, অর্থাৎ অ্যাজ এ পার্টস অফ স্পিচ অ্যাজেক্টিভ। স্টেলিং ইজ এ ব্যাড হ্যাবিট, এই স্টেলিংটা হচ্ছে নাউন, মানে জেরান্ড অ্যাজ এ পার্টস অফ স্পিচ নাউন। আর এইদিকে যে ভার্বগুলো আছে, যেটা হি এর পরে বসছে, সাবজেক্টের পরে বসছে, সেটা স্টেল হোক, স্টোল হোক, হ্যাজ স্টোলেন হোক, ইজ স্টেলিং হোক, এগুলো সবই মেইন ভার্ব। তাহলে এই মেইন ভার্ব যেটা অ্যাকশন দেয়, যেটা কাজ করা বোঝায়, এই ভার্ব রিলেটেড ওয়ার্ডই আবার নন ফাইনাইট ভার্ব হিসেবে সেন্টেন্সে বসে। যেমন এই স্টেলিং, এই স্টেলিং, এই স্টোলেন, এই যে হ্যাভিং স্টোলেন, এগুলো। তো এইভাবে বসলে আমরা যেন দ্বিধান্বিত না হই, সেন্টেন্সের অনুবাদ বা অর্থ বের করতে গেলে যেন প্রবলেম ফেস না করি। এই জন্য এই আইডেন্টিফিকেশনটা আমাদের করা দরকার, যে কোনটা ফাইনাইট ভার্ব, কোনটা নন ফাইনাইট ভার্ব, কোনটা কিভাবে ডেভেলপ করতে হবে। ঠিক আছে, এই জন্য আমি এটা দেখালাম বা আপনাদেরকে বললাম। সাবজেক্টের পরে যে ভার্বটা থাকে সেটাই ফাইনাইট ভার্ব, যেটা দেখে টেন্স চেনা যায়। সাবজেক্ট থেকে দূরে যেটা থাকে এটা নন ফাইনাইট ভার্ব, যেটা দেখে টেন্স চেনা যায় না। ওকে, কথা ক্লিয়ার? বুঝতে পারছেন সবাই? আপনারা এটা জি একটু স্যার। প্র্যাকটিস করবেন, একটু প্র্যাকটিস করবেন, একটু দেখবেন। দেন আগামী ক্লাস থেকে, নেক্সট ক্লাস থেকে প্র্যাকটিক্যাল স্পোকেনের ক্লাসগুলো আমি শুরু করব। ওকে, সো আমার এখন আরেকটা ক্লাস নিতে হবে। দ্যাটস অল ফর টুডে। ভালো থাকেন সবাই। থ্যাংক ইউ অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। যদি ইম্পর্টেন্ট কোনো কোশ্চেন থাকে কাইন্ডলি আমার হোয়াটসঅ্যাপে একটু নক দিন। আর আগামীকাল থেকে যাতে স্পোকেনের ক্লাস শুরু করব, মেইন কোনো কথা বা প্রশ্ন থাকলে সেটা আমরা ক্লাসেই সলভ করবো, লাইভ ক্লাসে। ওকে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, গুড নাইট টু অল অফ ইউ।